আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমি আলোচনা করব বাংলাদেশ করবিধি ট্যাক্সেশন অফ বাংলাদেশের বেতন খাতে আয় একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। আমি এর পূর্বেও বেশ কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আপনি চাইলে আমার এই চ্যানেলটিতে ভিডিওর মধ্যে যেয়ে দেখতে পারবেন। তো ওকে, আমরা বেশি কথা বলবো না, আমরা আগে প্রশ্নটা সুন্দরভাবে আলোচনা করে নিতে পারি। তো এখানে দেখেন, বলা হচ্ছে জনাব রওশন একটি কোম্পানির ব্যবস্থাপক 2016 সালের 30শে জুন তারিখে সমাপ্ত বছরে তার আয় ছিল নিম্নরূপ: মূল বেতন মাসে 40,000 টাকা, মহার্ঘ ভাতা মূল বেতনের 30%, চিকিৎসা ভাতা মাসে 1200 টাকা, আপ্যায়ন ভাতা 1500 টাকা, বোনাস 2 মাসের মূল বেতনের সমান। বলছে কমিশন বিক্রয়ের উপর 2%, বিক্রয় আছে হচ্ছে 20 লক্ষ টাকা। এরপরে চার্জ দেওয়া হচ্ছে মাসে চার্জ ভাতা মাসে 5,000 টাকা, নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত গৃহ পরিচারিকার বেতন মাসে 2,000 টাকা। আচ্ছা, এরপরে বলা হচ্ছে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে তার দান 10% এবং তার নিয়োগকর্তাও সমপরিমাণ দান করেন। প্রভিডেন্ট ফান্ডের সুদ দেওয়া আছে 4,000 টাকা, সেটা বলা হয়েছে যে 20% হারে, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের সুদ 20% হারে নির্ণয় করা হয়েছে। বাড়ি ভাড়া ভাতা মাসে 25,000 টাকা। এরপরে বলা হচ্ছে তার নিয়োগকর্তা তাকে একটি গাড়ি দিয়েছেন যা সে ব্যক্তিগত ও বাহিরে ব্যবহার করেন। তিনি উক্ত বছরে নিম্নলিখিত খরচাবলী সম্পাদন করেছেন: জীবন বীমার প্রিমিয়াম ছিল 10,000 টাকা, ঋণপত্র ক্রয় ছিল 20,000 টাকা, সঞ্চয়পত্র ক্রয় 25,000 টাকা এবং বই ক্রয় 5,000 টাকা, প্রধানমন্ত্রীর উচ্চ শিক্ষা সংক্রান্ত তহবিলে দান 10,000 টাকা। উপরোক্ত তথ্যগুলি হতে জনাব রওশনের প্রথমত আপনাকে বের করতে বলা হয়েছে মোট আয়, আপনাকে মোট আয় নির্ণয় করতে বলা হয়েছে, এবং বিনিয়োগ ভাতা, যেটাকে আমরা কর রেয়াতযোগ্য আয়ও বলে থাকি, বিনিয়োগ ভাতাও নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা আস্তে আস্তে প্রশ্নের সমাধানটা করতে পারি। তো প্রথমে লিখলাম করদাতা জনাব রওশন, আয়বর্ষ 2015-16। অর্থাৎ এখানে দেখেন একটা বিষয় এখানে বলা হয়েছিল 2016 সালে 30শে জুন তারিখে সমাপ্ত বছর যদি ধরা হয়, অর্থাৎ বছর যদি শেষ হয়ে যায়, তাহলে অবশ্যই 2015 সালে স্টার্ট হয়েছিল আয়বর্ষ। তাহলে 2015-16 হচ্ছে আয়বর্ষ, আর করবর্ষ হবে অবশ্যই পরে, আয়বর্ষের পরে, এই জন্য 16-17 হচ্ছে করবর্ষ। তো মোট আয় নির্ণয়: বেতন খাতে আয় ধারা 21, মূল বেতন বলা হয়েছিল 40,000 টাকা, তো 12 মাসে 4,80,000 টাকা। মহার্ঘ ভাতা বলা হয়েছিল যে মূল বেতনের 30%, এই জন্য জাস্ট 4,80,000 টাকা হচ্ছে আমার বাৎসরিক মূল বেতন, এটার উপরে 30% করলে 1,44,000 টাকা। চিকিৎসা ভাতা মাসে 1200 টাকা বলছিল, তো 1200 × 12 14,400 টাকা আছে। চিকিৎসা ভাতার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে অকর ধার্য হবে, কিছুটা অকর ধার্য করতে হবে, সেটা হচ্ছে 10%, অকর ধার্য করতে হবে 10%, মূল বেতনের 10%। তাহলে 4,80,000 টাকার উপরে 10% করলে 48,000 টাকা। আর বছরে যদি ধরা হয় তাহলে এক বছরে হচ্ছে 1,20,000। এই দুইটা তথ্যের মধ্যে যেটা কম সেটা অকর ধার্য করতে হবে। তাহলে 48,000 টাকা অকর ধার্য করতে হবে। অকর ধার্য বলতে সরকার আপনার এই টাকাটার উপরে কর নিবে না, এটা অকর ধার্য। তো আমার আয় হয়েছে 14,400, সেখানে সরকার বা কর কর্তৃপক্ষ আমাকে 48,000 টাকা মাফ করে দেবে বা অকর ধার্য করবে, তার মানে আমার কিন্তু করযোগ্য আয় নাই। আমি একটু আরেকবার রিপিট করতে পারি এই বিষয়টা। এখানে আমরা যে তথ্যগুলা দিব, এইখানে শুধুমাত্র যে টাকাটার উপরে কর দিব ওই টাকাটা আসবে। তো আমার 14,400 টাকা আয়, কিন্তু তার মধ্যে থেকে কর হবে, অকর ধার্য হবে 48,000, তার মানে করযোগ্য আয় এখানে নাই।
এরপরে আপ্যায়ন ভাতা 1500 টাকা বলছিল মাসে, তাহলে 12 ইন্টু গুণ করলে 18,000 টাকা। আপ্যায়ন ভাতার সাথে তেমন কোনো কাজ নাই। বোনাস বলা হয়েছিল 40,000 টাকা, তাহলে 80,000 টাকা আসে, অর্থাৎ বোনাস বলছিল 2 মাসের মূল বেতনের সমান। তো 1 মাসের মূল বেতন 40,000, তাহলে 2 মাসের মূল বেতন আসে 40 দুগুণ 80,000 টাকা। এরপরে কমিশনও বলেছিল যে বিক্রয়ের উপরে 2%। তো আমার বিক্রয় আমাকে দেওয়া ছিল, বিক্রয় বলেছিল, এই যে দেখেন বিক্রয় দেওয়া ছিল প্রশ্নে, 20 লাখ টাকা ছিল বিক্রয়, আর কমিশন বিক্রয়ের উপরে 2%, যার কারণে এখানে আমরা কমিশন বের করেছি। কমিশন বের করেছে হচ্ছে 20 লাখের উপর 2%, তাহলে 40,000 টাকা। আচ্ছা, এরপরে চার্জ ভাতা সম্পর্কে বলছিল যে চার্জ ভাতা দিবে মাসে 5,000 টাকা, মাসে 5,000 হলে 5 60,000 টাকা। এরপরে নিয়োগকর্তা কর্তৃক গৃহ পরিচারিকার বেতন দিবে 2,000 টাকা। এই যে আমরা একটু খেয়াল করতে পারি এই বিষয়টা, এখানে আছে নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত গৃহ পরিচারিকার বেতন, অর্থাৎ যে আপনার গৃহ দেখাশোনা করবে বা আপনাকে আপনার বাসার কাজে সাহায্য করবে, তার জন্য বেতন দিবে 2,000। তো আমরা একটু বিষয়টা ক্লিয়ার করতে পারি যে এটা কেন আমার আয়। হ্যাঁ, কারণ নিয়োগকর্তা কর্তৃক যত সুবিধা আপনাকে দেওয়া হবে, আপনাকে একটা ফ্ল্যাট দিলে, আপনাকে একটা গাড়ি দিলে, আপনাকে একজন কর্মচারী নিয়োগ করলে, অথবা আপনার বাড়ির লিফটম্যান দিলে বা তার বেতন দিলে, এই জাতীয় যত ধরনের সুবিধা দিবে নিয়োগকর্তা, সবগুলো আমার আয়ের অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, তো এখানে যার কারণে 2,000 ইন্টু 12 যেহেতু বেতন দিবে, তাহলে 24,000 টাকা। এরপরে বলা হয়েছিল যে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা এবং উভয়েই, যে এখানে একটা কথা ছিল যে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে তার দান 10% এবং তার নিয়োগকর্তাও সমপরিমাণ দান করেন। আচ্ছা, এখানে একটা বিষয়, এখানে তার দান মানে হচ্ছে জনাব রওশন 10% দান করেন, পাশাপাশি নিয়োগকর্তাও সমপরিমাণ দান করেন। তো রওশন যেটা দান করে সেটা তার আপাতত আয় না, কারণ তার যে বেতন পাবে বা যে তার যে আয় হবে, আয় থেকে সে 10% দান ফান্ডে দান করবে। তো তার দান অর্থাৎ রওশনের দানটা আসবে না, কিন্তু নিয়োগকর্তা যে টাকাটা দিবে এটা অবশ্যই আয় ধরা হবে। তো নিয়োগকর্তা 10% দিবে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে, তো 10%। তো এখানে 4,80,000 টাকা টোটাল আয়, এটার 10% দিবে হচ্ছে নিয়োগকর্তা। শুধু আমরা নিয়োগকর্তার টুকু নিব, কিন্তু রওশনেরটা নিব না। আচ্ছা, তো 4,80,000 10% করলে 48,000 টাকা। এরপরে আরেকটা ছিল তথ্য, এটা একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের সুদ ছিল। প্রভিডেন্ট ফান্ডের সুদ ছিল 4,000 টাকা, যেটা বলা হয়েছিল 20% আকারে বা 20% হারে নির্ণয় করা হয়। আচ্ছা, এটা একটু খেয়াল রাখেন, পরে আমরা ওকে যে বুঝবো ইনশাল্লাহ। তো এখানে প্রভিডেন্ট ফান্ডের সুদ 20% আকারে যেটা নির্ণয় করা ছিল সেটা বসালাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রভিডেন্ট ফান্ডের সুদ অকর ধার্য করতে হয়। প্রভিডেন্ট ফান্ডের সুদ অকর ধার্য হয়, এটা হচ্ছে সূত্র বা রুলস 14.5%, অর্থাৎ 14.5% আকারে বা হারে নির্ণয় করে যতটুকু সুদ হয় ওই সুদটুকু অকর ধার্য হয়। তো যার কারণে আমার 4,000 ছিল 20% হারে নির্ণয় করা, এই জন্য 4,000কে আমরা 20 দ্বারা ভাগ করেছি। আর যেহেতু 14.5% করে আমার অকর ধার্য হবে, তো 14.5 দ্বারা গুণ করেছি, 14.5 গুণ করলে আসে 2900 টাকা। আচ্ছা, এটা একটা তথ্য। এরপরে অথবা মূল বেতনের 3 ভাগের 1 ভাগ বাৎসরিক যেটা, তো মূল বেতন ছিল 4,80,000, এটাকে 3 দ্বারা ভাগ করে 1 দ্বারা গুণ করলে 1,60,000 টাকা হয়। এখন আপনার এই 2900 টাকা এবং বাৎসরিক 1,60,000, এই দুইটা তথ্যের মধ্যে যেটা কম সেটা আপনাকে কর কর্তৃপক্ষ মাফ করে দিবে, অকর ধার্য করে দিবে। তো সেটা হচ্ছে 2900 টাকা, তার মানে দুটার মধ্যে যেটা কম 2900, 4,000 টাকা থেকে 2900 টাকা মাইনাস করলে 1,100 টাকা হচ্ছে করযোগ্য আয়। অর্থাৎ আপনার সিকিউরিটি সুদ খাতে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড থেকে যতটুকু আপনার সুদ পেয়েছেন এর মধ্যে কর দিতে হবে অনলি 11,100 টাকা উপরে। এরপরে বাড়ি ভাড়া ভাতা সম্পর্কে একটু আমরা দেখতে পারি, সেটা হচ্ছে বাড়ি ভাড়া ভাতা সম্পর্কে এখানে বলা হয়েছিল যে মাসে 25,000 টাকা করে। তো মাসে যদি 25,000 টাকা করে হয়, তাহলে 25 × 12 3 লক্ষ টাকা আসে। আর অকর ধার্য হবে এখানে মূল বেতনের 50%। তো মূল বেতনের 50% করলে 2,40,000 টাকা হয়, অথবা মাসে 25,000 টাকা করে
বছরে 3 লাখ টাকা, এই দুইটা তথ্যের মধ্যে যেটি কম, তাহলে 3 লাখ আর এদিকে আছে হচ্ছে 2,40,000, দুইটা তথ্যের মধ্যে কম হচ্ছে 2,40,000 টাকা, এটা আমি এখানে নিব, যেটা অকরধার্য হবে। তাহলে 3 লক্ষ টাকা টোটাল আমার বাড়ি ভাড়া ভাতা থেকে আয় হয়েছে এবং 2,40,000 টাকা আমার অকরধার্য হবে। তো আমার করযোগ্য আয় হচ্ছে 60,000 টাকা। আচ্ছা, এটা একটা তথ্য। আর এখানে আরেকটা তথ্য ছিল, এখানে 2 ধরনের সুবিধা দেওয়া হয়েছে। একটা হচ্ছে তাকে নগদ টাকা বাড়ি ভাড়া ভাতা মাসে 25,000 টাকা দেওয়া হয়েছিল। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা তথ্য আছে, সেটা হচ্ছে যানবাহন বাবদ একটা তথ্য ছিল। তার নিয়োগকর্তা তাকে একটি গাড়ি দিয়েছেন যা সে ব্যক্তিগত ও বাহিরে ব্যবহার করেন। তো এটা আমাকে ইনক্লুড করতে হবে। তো আমি যদি এটা ইনক্লুড করি তাহলে আসে হচ্ছে যানবাহন সুবিধা। আমাকে কিন্তু সে যানবাহন ভাতা দেয়নি, আমাকে যানবাহন সুবিধা দিয়েছে। তো যানবাহন সুবিধা মূল বেতনের উপরে 5% নিতে হবে। মূল বেতন 4,80,000 ছিল, এটার উপরে 5% করলে 24,000 টাকা অথবা 60,000। এই দুইটা তথ্যের মধ্যে যেটা বেশি, এই ক্ষেত্রে কিন্তু বেশি, যেটা বেশি তার মানে 60,000 বেশি। তো আমাকে করযোগ্য আয় দেখাতে হবে 60,000 টাকা। আচ্ছা, এখন টোটাল যদি যোগ করি তাহলে আমার মোট বেতন খাতে আয় আসে 10,15,100 টাকা। আচ্ছা, এরপর আমাকে বের করতে বলা হয়েছিল বিনিয়োগ ভাতা নির্ণয় করো, যেটার আরেকটা নাম হচ্ছে কর রেয়াতযোগ্য আয়। আমরা এটা নিয়ে একটু আলোচনা করতে পারি। তো এখানে আরেকটা বিষয় আমাদের একটু গুরুত্বপূর্ণ তথ্য ছিল, সেটা একটু আলোচনা করা দরকার। সেটা হচ্ছে যে যদি কখনো প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে, ওই যে প্রধানমন্ত্রীর উচ্চ শিক্ষা সংক্রান্ত তহবিলে দান, এটা যদি কখনো থেকে থাকে তাহলে আমাকে মোট বেতন খাতে আয় এই পর্যন্ত শেষ করা যাবে না, অর্থাৎ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দানের টাকাটা অবশ্যই মাইনাস করতে হবে মোট বেতন খাতে আয় থেকে। এই জন্য এই পাশে তথ্যটা ছিল। তো বাদ কর অব্যাহতিপ্রাপ্ত আয়, অর্থাৎ এটা টোটালি সরকারের প্রধানমন্ত্রী উচ্চ শিক্ষা সংক্রান্ত তহবিলে দান করার কারণে এটা পুরোটাই অব্যাহতি পাওয়া যাবে, অর্থাৎ কর থেকে মাফ পাওয়া যাবে, এরকম 10,000 টাকা। এটা সবসময় মোট বেতন খাতে আয় বের করতে গেলে যদি থাকে অঙ্কের ভিতরে সবার শেষে এটা আমাকে দেখাতে হবে। তো মোট বেতন যা ছিল তার থেকে 10,000 বাদ দিলে আমার অ্যান্সার আসে হচ্ছে 10,05,100 টাকা। এটা হচ্ছে মোট আয়, এটা হচ্ছে মোট আয়। আচ্ছা, এরপর আমরা নির্ণয় করব বিনিয়োগ ভাতা। তো বিনিয়োগ ভাতা নির্ণয় করার ক্ষেত্রে আপনার প্রধানত এইখানকার তথ্যগুলো আমাকে ইনক্লুড করতে হবে। এই যে এখানে বলা হচ্ছে তিনি উক্ত বছরে নিম্নলিখিত খরচগুলো সম্পাদন করেছেন, এই জায়গা থেকে সব তথ্যগুলো যাবে। আর আরেকটা তথ্য যাবে, সেটা হচ্ছে যে 9 নম্বর, অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে তার দান 10% এবং নিয়োগকর্তার দান, এখান থেকে এই তথ্যটা যাবে। আর তাছাড়া এখানকার সমস্ত তথ্যগুলো দিয়ে আমি অঙ্কটা বিনিয়োগ ভাতাটা করব। তো প্রথমে এখানে দেওয়া আছে জীবন বিমার প্রিমিয়াম দেয় হচ্ছে 10,000 টাকা। তাহলে আমরা অঙ্কে জীবন বিমার প্রিমিয়াম দেখাতে পারি। তো জীবন বিমার প্রিমিয়াম ফার্স্টে যে জীবন বিমার প্রিমিয়াম আছে 10,000, এরপরে অঙ্ক ছিল ঋণপত্র ক্রয় 20,000। আচ্ছা, এটা দিলাম। এরপরে যে ওই বিষয়টা অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে কর্মী এবং নিয়োগকর্তার দান, আমি কিন্তু যখন মোট বেতন খাতে আয় নির্ণয় করেছি সেখানে শুধুমাত্র নিয়োগকর্তার দান 10%, 4,80,000 উপরে 10% করলে 48,000 টাকা একজন এটা নিয়েছিলাম, কিন্তু এখানে দুইটাই আসবে, কারণ নিয়োগকর্তা যতটুকু দিচ্ছে ওইটাও ফান্ডে জমা হচ্ছে এবং রওশন যতটুকু দিচ্ছে অর্থাৎ কর্মী ওনার যে টাকা 48,000 দিবে ওইটাও ফান্ডে জমা হবে, দুইটা বিনিয়োগ হিসেবে কাজ করবে। তো 48,000 ইন্টু 2 তাহলে 96,000 টাকা। তার মানে আমি এখানে দুজনের মোট 96,000 টাকা দেখাবো। এই সব তথ্যগুলো যোগ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে 1,51,000 টাকা। এটা আমার প্রকৃত বিনিয়োগ, এটা আমার হচ্ছে প্রকৃত বিনিয়োগ। 1 নাম্বার এখানে লিখবো, 1 নাম্বার প্রকৃত বিনিয়োগ। আচ্ছা, এরপরে আমি আরেকটা তথ্য এখানে করবো, সেটা হচ্ছে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান ও সুদ বাদে মোট আয়ের 25%। এটা 2 নাম্বার দিয়ে এই কথাটা লিখতে হবে। আচ্ছা, তো লিখলাম, এখানে বলছে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান ও সুদ ব্যতীত মোট আয়ের 25%। তো আমার মোট আয় ছিল 10,05,100 টাকা। 10,05,100 টাকা থেকে আমি শুধু নিয়োগকর্তার দানটা বাদ দিব, এটা একটা রুলস।
48,000 টাকা নিয়োগ করতে ডানটা বাদ দিব এবং আমি সুদ বাবদ কতটুকু করযোগ্য আয়ের মধ্যে দেখাইছি, আমি কিন্তু 1,100 টাকা দেখাইছিলাম, একটু খেয়াল করতে পারেন। আমার কিন্তু যদিও আয় হয়েছিল 14,000, কিন্তু আমার করযোগ্য আয় ছিল কত, 1,100 টাকা। এই 1,100 টাকা মাইনাস করতে হবে। তাহলে 1,100 টাকা মাইনাস করার পর যে টাকাটা হবে তার উপর আমি যদি 25% করি তাহলে আসবে হচ্ছে 2,39,000 টাকা। এটা হচ্ছে আমার 2 নাম্বার স্টেপ। এরপরে 3 নাম্বার, এখানে কোনো কথা সাধারণত লেখা হয় না, আবার অনেক সময় আপনি লিখতে পারেন যে সর্বোচ্চ সীমা, অর্থাৎ বিনিয়োগ ভাতা নির্ণয় করার সর্বোচ্চ সীমা হচ্ছে 1,50,00,000 টাকা। এখন আমি লিখব যে সুতরাং কর রেয়াতযোগ্য আয় বা অনুমোদনযোগ্য বিনিয়োগ বা বিনিয়োগ ভাতা সেটা হচ্ছে 1, 2 এবং 3, অর্থাৎ 1,51,000, তারপরে 2 নম্বরে হচ্ছে 2,39,000, 3 নম্বরে হচ্ছে 1,50,00,000। এই তিনটা তথ্যের মধ্যে যেটা সবচেয়ে কম সেটা আমার হচ্ছে কর রেয়াতযোগ্য আয়। তাহলে সবচেয়ে কম হচ্ছে 1,51,000, তো আমি এখানে 1,51,000 টাকা দিব। এটা হচ্ছে আমার বিনিয়োগ ভাতা বা কর রেয়াতযোগ্য আয়। তো ওকে বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.